হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে তোমাদের সামনে 21 নম্বর মক টেস্ট নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এর আগে আমাদের 20টা মক টেস্ট হয়েছে, যার মধ্যে 10 নম্বর এবং 20 নম্বর মক টেস্ট ছিল রিভিশন মক টেস্ট। এবার এইভাবে 21 নম্বর থেকে 29 নম্বর মক টেস্ট অবধি যাব। তারপর 30 নম্বর মক টেস্ট কথা মতো আমরা অনলাইন মোডে নেব। কোন ওয়েবসাইটে নেওয়া হবে, তার রুলস কী থাকবে, নিয়ম কী থাকবে, কীভাবে ফার্স্ট সেকেন্ড করা হবে, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেই ভিডিও 29টা মক টেস্ট হওয়ার পর তোমাদের সামনে আসবে। যাই হোক, আজকে একটা ছোট্ট ক্রাইটেরিয়া বলে রাখি, মনে করিয়ে দিই। আগে আমি বলেছিলাম যারা নতুন মক টেস্ট দিচ্ছ, আমাদের 30 নম্বর মক টেস্টে প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে। সেই সম্পর্কিত কথাগুলো আমি 2 নম্বর মক টেস্টে বলেছিলাম। এবার যেটা মূল বিষয়, একটা মেন ক্রাইটেরিয়া ছিল তোমাকে প্রত্যেকটা মক টেস্টে নিজের প্রাপ্ত যে স্কোর, সেই স্কোরটুকু কমেন্ট করে জানাতে হবে মেন কমেন্ট বক্সে। ভিডিওর নিচে যে মেন কমেন্ট বক্স থাকে সেখানে কিন্তু নিজের স্কোর জানাতে হবে। তুমি 30 নম্বর মক টেস্টে টপ করলে, হাইয়েস্ট নাম্বার পেলে, বাট দেখা গেল 7 নম্বর মক টেস্ট, ধরে নাও 7 নম্বর, 11 নম্বর, 14 নম্বর মক টেস্টে তোমার স্কোর দেওয়া নেই, আমি ধরে নেব তুমি সেই মক টেস্টগুলো দাওনি। তাই আমাদের যেহেতু এটা একটা সিরিজ চলছে, একটা রিওয়ার্ড উইনিং সিরিজ, যে সিরিজটাতে পার্টিসিপেট করার পর মেন পরীক্ষায় হাইয়েস্ট নাম্বার পেলে তুমি পুরস্কার পাবে, সেখানে এইটুকু নিয়ম কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, তো এটা জানিয়ে দিলাম যা জানতে না। আর দেরি করবো না, এই বিষয়ে আমি যাবতীয় তথ্য একটা ভিডিওতে আনবো, সবাই জেনে যাবে, সমস্যার কিছুই নেই। তোমাদের সামনে আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। সাচ অ্যান অ্যাকশন ইজ ইনকম্প্যাটিবল ড্যাশ হিজ নেচার। Such an action is incompatible dash his nature. প্রিপোজিশন কি বসবে? ইনকম্প্যাটিবল টু হিজ নেচার, ফর হিজ নেচার, উইথ হিজ নেচার, নাকি অন হিজ নেচার? ইনকম্প্যাটিবল কথাটির অর্থ কী হতে পারে সেটাও তোমরা ভাববে একটু। সাচ অ্যান অ্যাকশন ইজ ইনকম্প্যাটিবল, এই ধরনের একটা কাজ তার চরিত্রের, দেখো আর হিন্ট দেবো না, হিন্ট দেওয়ার দিন শেষ, হিন্ট দেওয়ার দিন আমাদের শেষ হয়ে এসেছে। সাচ অ্যান অ্যাকশন ইজ ইনকম্প্যাটিবল, উত্তর আমি বলছি, সাচ অ্যান অ্যাকশন ইজ ইনকম্প্যাটিবল উইথ হিজ নেচার। সাচ অ্যান অ্যাকশন ইজ ইনকম্প্যাটিবল উইথ হিজ নেচার, উইথ হিজ নেচার। ক্লিয়ার? সাচ অ্যান অ্যাকশন ইজ ইনকম্প্যাটিবল উইথ হিজ নেচার। ইনকম্প্যাটিবল উইথ মানে কি? বাংলা মানে হচ্ছে বেখাপ্পা, বেমানান, বেখাপ্পা। এর কয়েকটা নিয়ারেস্ট মিনিং তোমাদের শিখে রাখা দরকার আছে, পরীক্ষায় কিন্তু ইনকম্প্যাটিবলটা পড়ে। বলা যেতে পারে ইনহারমোনিয়াস, ইনহারমোনিয়াস। হারমোনি মানে যেখানে প্রচুর মিল থাকে, হারমোনি সব মিলেমিশে থাকে, বলে না হারমোনি, সেখান থেকে হারমোনিয়াস, তার অপোজিট হচ্ছে ইনহারমোনিয়াস। আর একটা হতে পারে, লিখে রাখো, ডিসকর্ডেন্ট, DISCORDANT, ডিসকর্ডেন্ট। এই দুটো শব্দ ভীষণ ইম্পর্ট্যান্ট, ইনহারমোনিয়াস, ডিসকর্ডেন্ট, এবং তাদের নিয়ারেস্ট মিনিং হচ্ছে ইনকম্প্যাটিবল। দেখো ইনকম্প্যাটিবল বিষয়টা কীরকম, ধরো দুটো জিনিস, এই দুটো জিনিস বা এই 3টে জিনিস বা এই 4টে জিনিস, এরা যদি ইনকম্প্যাটিবল হয় না, তাহলে একে অপরের সাথে থাকতে পারবে না, তাহলে একজন আর একজনের সাথে থাকতেই পারবে না। আমি একটা সেন্টেন্স লিখিয়ে দিই এই প্রসঙ্গে, লেখো, সি ডিক্লাইন্ড দ্য অফার, she declined the offer, she declined the offer because it was incompatible with her values. তার জীবনে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুজের সাথে সেই অফারটা, যে অফার তাকে তার বস দিয়েছিল বা কোনো অথরিটি বা তার অফিস থেকে কেউ একজন বলল যে হ্যাঁ তোমাকে এই সুযোগ দেওয়া যেতে পারে, বাট সেই অফারটা সে নিল না, কারণ সেটা তার চরিত্রের সাথে, তার ভ্যালুজের সাথে ইনকম্প্যাটিবল, বেখাপ্পা। ঠিক আছে, ওই দুটো কখনো একসাথে চলতে পারে না, তার ভ্যালুজ এবং ওই অফার একসাথে চলতে পারে না, দুটো প্রচণ্ড বেমানান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। দিজ রেস্ট্রিকশনস infringe dash basic human rights. These restrictions infringe dash basic human rights. কি হবে? on, upon, at, নাকি both A and B?
আমি একটু বলি ইনফ্রিঞ্জ করা মানে কি। ইনফ্রিঞ্জ করা মানে লঙ্ঘন করা, উল্লঙ্ঘন করা। হ্যাঁ, এর নিয়ারেস্ট মিনিং দুটো বলি। ইনফ্রিঞ্জের নিয়ারেস্ট মিনিং হতে পারে ভায়োলেট, ভায়োলেট করা, আবার হতে পারে একটা ট্রান্সগ্রেস করা, ট্রান্সগ্রেস। ইনফ্রিঞ্জ মানে ভায়োলেট বা ট্রান্সগ্রেস, যেটা বসবে। উত্তর বলছি ইনফ্রিঞ্জ অন অবলিক আপন, দুটো হতে পারে। ইনফ্রিঞ্জ অনও হতে পারে, ইনফ্রিঞ্জ আপনও হতে পারে। এটা একটা কিন্তু ফ্রেজাল ভার্ব। শুধু ইনফ্রিঞ্জ ভার্বটার মানে হচ্ছে ভায়োলেট করা, ট্রান্সগ্রেস করা। যখন আমি ইনফ্রিঞ্জ অন আপন কোনো রাইটস বা ফ্রিডম বলবো, ইনফ্রিঞ্জ আপন ফ্রিডম, ইনফ্রিঞ্জ আপন আওয়ার ফ্রিডম, আমাদের ফ্রিডম বা আমাদের যে রাইটসগুলো আছে, হিউম্যান রাইটসগুলো আছে, মানবাধিকার, আমাদের কোনো অধিকার, কোনো স্বাধীনতা, তাতে ইনফ্রিঞ্জ অন বা ইনফ্রিঞ্জ আপন মানে হচ্ছে সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করা, সেই রাইটস কেড়ে নেওয়া, হিউম্যান রাইটসকে উল্লঙ্ঘন করা। এখানে উল্লঙ্ঘন করার কথা ঠিক হবে না, সেই রাইটসের কিছুটা বা ফ্রিডমের কিছুটা যদি কেড়ে নেওয়া হয়, এই ভাবটা বোঝানোর জন্য আমরা ইনফ্রিঞ্জ অন বা ইনফ্রিঞ্জ আপন কথাটা ব্যবহার করে থাকি। এটা একটা ফ্রেজাল ভার্ব, মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। হি ইনস্টিলড দ্য আইডিয়া ড্যাশ মাই মাইন্ড, হি ইনস্টিলড দ্য আইডিয়া ড্যাশ মাই মাইন্ড। কী হবে? হি ইনস্টিল দ্য আইডিয়া ড্যাশ মাই মাইন্ড। অর্থটা বোঝার চেষ্টা করো। মনে আইডিয়া, কোনো একটা আইডিয়া ইনস্টিল করছে, কোনো একটা আইডিয়া সে ইনস্টিল করছে আমার মনের মধ্যে, একটা আইডিয়া ইনস্টিল করছে। আমি ইনস্টিল কথাটির বাংলা অর্থ প্রথমে বলি। এর বাংলা অর্থ হচ্ছে ফোঁটা ফোঁটা করে কোনো কিছু ঢালা। চোখে যখন ড্রপ নেওয়া হয়, আই ড্রপ নেওয়া হয়, সেটা চোখে ইনস্টিল করা হয়। ঠিক আছে, চোখে ইনস্টিল করা হয়। ইনস্টিলের পরে কি বসবে? এই শব্দটার মতোই তোমাদের কাছে কিন্তু আরেকটা শব্দ নিয়ে আমি একবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছিলাম, ইনফিউজ করা। মনে করো, ইনফিউজ করা। ধীরে ধীরে কোনো কিছু, কোনো আইডিয়াকে আমাদের মনের মধ্যে এস্টাবলিশ করা, আমাদের মাইন্ডের মধ্যে এস্টাবলিশ করা, সেটাই হচ্ছে ইনস্টিল করা। হি ইনস্টিল দ্য আইডিয়া ইনটু মাই মাইন্ড। বাইরে থেকে আমার মনের মধ্যে ঢোকানো হচ্ছে, তা সেই কারণেই ইনটু, মনে রাখার সুবিধা। 4 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আই উইশ আই ড্যাশ দিস বিফোর, আই উইশ আই ড্যাশ দিস বিফোর। কী হবে? আই উইশ আই ড্যাশ দিস বিফোর। আই উইশ, এইটা অনেকেই জানা। আই উইশ আই ড্যাশ এ বার্ড, আই উইশ আই ড্যাশ এ বার্ড। কী হয় এখানে? আই উইশ আই ওয়ের এ বার্ড, আই উইশ আই ওয়ের এ বার্ড, তাই না? এটা কিন্তু পরীক্ষায় পড়ে। হাউএভার, যখন উইশ দেওয়া আছে আমাকে বুঝতে হবে তারপরে ক্রিয়াপদটা সিম্পল পাস্ট টেন্সে বসবে। নো ভার্বের সিম্পল পাস্ট টেন্স নিউ, তো আই উইশ আই নিউ দিস বিফোর। উত্তর হবে নিউ, অপশন বি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আই কেম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। এই বাক্যটির অনুরূপ বাক্য অর্থ কী রেখে কোন বাক্যটি দেওয়া আছে? আই কেম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম মানে কি? আই ডিড নট কাম হিয়ার, আই শ্যাল নট কাম হিয়ার অ্যাগেন, আই ডিড নট কাম হিয়ার বিফোর, নাকি আই ডিড নট কাম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম? বলতে পারো এর নেগেটিভ সেন্টেন্স কী হবে? টার্ন ইন্টু নেগেটিভ। আজ বেশ কয়েকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে। এটা প্রথম, আই কেম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। কী হবে? নেগেটিভ কী হবে? আমি এখানে প্রথমবারের জন্য এলাম, আই কেম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে কি? আমি এখানে আগে কখনো আসিনি। আই ডিড নট কাম হিয়ার বিফোর, আই ডিড নট কাম হিয়ার বিফোর, আমি এখানে আগে কখনো আসিনি, আজকে প্রথম এলাম, তাই না? নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ বলা আছে, হ্যাঁ বাচক করতে হবে। দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। খুব সোজা, তোমাদের শেখানো আছে দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। তোমাদের জন্য এই প্রশ্নের সময় 25 সেকেন্ডস, 25 সেকেন্ড সময় আছে এই প্রশ্নের উত্তর দিতে হবে। দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। বলে না, এত ভালো খবর যে বিশ্বাসই হচ্ছে না সত্যি বলে, এত ভালো খবর সেটা মনে হচ্ছে যেন সত্যি নয়, সেই রকম দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, এটা সত্যি হতেই পারে না। তোমরা জানো উত্তর এতক্ষণ আসার কথা, এবার আমি উত্তর বলবো।
দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, গঠনগতভাবে এই বাক্যটা নেগেটিভ বাক্য, দেওয়া আছে ক্যান নট। সো দ্যাট দিয়ে বাক্যটা দেওয়া আছে, নাবাচক করা আছে, তার মানে টু দিয়ে হ্যাঁবাচক হবে। দিস নিউজ ইজ টু গুড টু বি ট্রু। দিস নিউজ ইজ টু গুড টু বি ট্রু। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। পার্থ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, টার্ন ইন্টু নেগেটিভ। পার্থ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ডিগ্রি চেঞ্জের ক্লাস তোমরা করেছো, অপশন সেই কারণে আমি দিইনি। পার্থ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস কী হবে? পার্থ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, টার্ন ইন্টু নেগেটিভ। তোমাদের সময় 20 সেকেন্ড, আর 20 সেকেন্ড সময় দেওয়া যাবে উত্তর লেখার জন্য। এই ক্লাসে পার্থ সবচেয়ে ভালো ছেলে, তাই না? পার্থ ইজ দ্য বেস্ট বয়, তার মানে অন্য কোনো ছেলে এই ক্লাসে পার্থর মতো ভালো নয়। পার্থর মতো ভালো নয়, মতো কথাটা আছে মানে পজিটিভ ডিগ্রি করতে হবে। অন্য কোনো ছেলে নয়, তার মানে নো আদার বয় in the class is so good SO এই ওটা হবে না। no other boy in the class is so good as পার্থ, ব্যাস। no other boy in the class is so good as পার্থ। ক্লিয়ার? নেক্সট, যাদের এই জায়গায় অসুবিধা হলো তারা কিন্তু ডিগ্রি চেঞ্জের প্রথম ক্লাসটা দেখবে, প্রথম ক্লাস দেখতেই হবে, ওখানে করানো আছে এটা। 8 নম্বর প্রশ্ন, এভরি রোজ হ্যাজ আ থর্ন, তার মানে কি? প্রত্যেক গোলাপের কাঁটা আছে। এভরি রোজ হ্যাজ আ থর্ন, টার্ন ইন্টু নেগেটিভ, নাবাচক করতে হবে, অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। বাক্যের রূপান্তর যখন করছো, ট্রান্সফরমেশন করছো, তোমাকে খেয়াল রাখতে হবে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। দেয়ার ইজ রোজ উইথ নো থর্ন, দেয়ার ইজ নো রোজ উইথ আ থর্ন, দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, রোজ ইজ নট উইদাউট আ থর্ন। কোনটা উত্তর হবে? আর সময় দেব না, এই বাক্যের উত্তর তোমায় করতে হবে অপশন সি। অনেকের অপশন সি এবং অপশন ডিতে কনফিউশন আসবে, অনেকে ডি উত্তর দেবে। ডিটা একেবারেই ভুল সেটা বলা যাবে না, কিন্তু সামান্য একটু মিস্টেক আছে। রোজ ইজ নট উইদাউট এ থর্ন, ডেফিনেটলি এর মানে আসছে যে গোলাপ কাঁটা ছাড়া হয় না। রোজ ইজ নট উইদাউট এ থর্ন, কিন্তু আমাদের এস্টাবলিশড একটা উত্তর এই বাক্যের জন্য আছে, আমাদের গ্রামাটিক্যালি এস্টাবলিশড একটা উত্তর এই বাক্যের জন্য আছে। যদি অপশান থাকতো বোথ সি এন্ড ডি, তাহলে তুমি বোথ সি এন্ড ডি করতে। এমন কোনো গোলাপ নেই যেটা কাঁটা ছাড়া, দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, কোনো গোলাপ নেই কাঁটা ছাড়া, তার মানে সব গোলাপেই কাঁটা আছে। এই নো রোজ কথাটাকে ইউজ করতে হচ্ছে কারণ এভরি রোজ কথাটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। নো রোজ উইদাউট মানে এভরি রোজ হ্যাজ, ক্লিয়ার? প্রত্যেক গোলাপের আছে, তার মানে নো রোজ উইদাউট আ থর্ন, কোনো গোলাপ নেই কাঁটা ছাড়া। এটা আমাদের গ্রামাটিক্যালি এস্টাবলিশড একটা সেন্টেন্স, বিভিন্ন বইতে এইটিকে উত্তর হিসেবে ধরে নেওয়া আছে। যদি বলতাম রোজ ইজ নট উইদাউট আ থর্ন, তাহলেও কিন্তু পুরোপুরি ভুল নয়, সেটা যথেষ্ট ঠিক যে গোলাপ কাঁটা ছাড়া হয় না। রোজ ইজ নট উইদাউট আ থর্ন সেটা ভুল নয়, বাট তোমরা সি অপশানটাকে প্রেফার করবে। যদি অপশান সি অ্যান্ড ডি দুটোই দেওয়া থাকতো তাহলে সেটা করতে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দ্য চিলড্রেন আর প্লেয়িং এর নিচে দাগ দেওয়া আছে, 4টে অপশান দেওয়া আছে। আমি যদি আর প্লেয়িং না বসাই, তার বদলে কি বসানো যেত? দ্য চিলড্রেন আর প্লেয়িং, এই আরটা সহ রাখবে, আরটা নিচে দাগ হবে না। দ্য চিলড্রেন আর প্লেয়িং, আরটা সহ রাখবে, তার মানে দ্য চিলড্রেন আর ইন প্লে, দ্য চিলড্রেন আর অ্যাট প্লে, দ্য চিলড্রেন আর অন প্লে, নাকি নান অফ দ্য অ্যাবাভ। কোনোটাই সম্ভব নয়, উল্টোপাল্টা দেওয়া আছে, তো নান অফ দ্য অ্যাবাভ। উত্তর কী হবে তোমাদের? উত্তর কী হবে? দ্য চিলড্রেন আর প্লেয়িং, কন্টিনিউয়াস সেন্সটি বোঝাচ্ছে। এই প্লেয়িংয়ের পরিবর্তে আর এর নিচে দাগ দেবে না, প্লেয়িংয়ের পরিবর্তে কোনটা করা যাবে? দ্য চিলড্রেন আর ইন প্লে, অ্যাট প্লে, অন প্লে, নাকি কোনোটাই হবে না, শুধুমাত্র এই বাক্যটিই হবে। সময় দেবো না আর। দ্য চিলড্রেন আর অ্যাট প্লে, ক্রীড়ারত,
তার মানে হচ্ছে দ্য চিলড্রেন আর অ্যাট প্লে। ক্লিয়ার? এইটুকু জায়গায় এই ফ্রেজটুকু মাথায় রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। মাদার স্পেন্ডস এ লট অফ মানি ড্যাশ বুকস। মাদার স্পেন্ডস আ লট অফ মানি ড্যাশ বুকস, মানে বইয়ের পেছনে অনেক টাকা খরচ করে। মাদার স্পেন্ডস আ লট অফ মানি ড্যাশ বুকস, অন বুকস, ফর বুকস, বাই বুকস নাকি বিফোর বুকস? মাদার স্পেন্ডস এ লট অফ মানি ড্যাশ বুকস। এই বাক্যে আর সময় দিচ্ছি না, উত্তরটি জেনে নাও। মাদার স্পেন্ডস আ লট অফ মানি অন বুকস, সঠিক উত্তর হবে অন। ব্যাস, এইটুকুই আজকের মক টেস্ট। এই 10টা প্রশ্ন ছিল। কেমন লাগলো ডেফিনেটলি জানাবে। আর তোমাদের প্রাপ্ত নাম্বার, কে কত নাম্বার স্কোর করলে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ।